থেকেই করে আসছি। রাজেশ্বর হও, হস্তিনাপুরের অধীশ্বর হও। হস্তিনাপুর শুনে চমকে গেলেন? আরে আমি আপনাদের দেশে সুদেষ্ণা রায়, সুদেষ্ণা মল্লিক নই। আমি মহাভারতের সুদেষ্ণা, বিরাট পত্নী সুদেষ্ণা। উত্তরার না? ওই যে পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় যে মৎস্য রাজ্যে গিয়েছিলেন, সেই মৎস্য রাজ্যের মহারানী আমি। ওরা তোমাকে চিনে? বলা যায় না বাবা, আমি তো দ্রৌপদীর মতো সম্রাজ্ঞী নই। জানি তো বলে, নাই বাহলে দ্রৌপদী, নাই বাহলে দ্রৌপদী। কি হয়েছিল বল তারে। তবে বলছি, তখন আমি সদ্য বিয়ে হয়ে এসেছি বিরাট রাজার। এক মেঘলা বিকেলে প্রমোদ উদ্যানে দেখুন রাজা, সারা আকাশ জুড়ে কেমন মেঘ হয়েছে। চলুন ঘরে ফিরি, বৃষ্টি নামতে দেরি। দাঁড়াও সুদেষ্ণা, এই অপরূপ মেঘাচ্ছন্ন আকাশকে উপেক্ষা করে কি ঘরে ফেরা যায়? আকাশ জুড়ে কি সুন্দর অপূর্ব ঘন কালো মেঘ, যেন যাজ্ঞসেনী দ্রৌপদীর ঘন কালো কেশ রাশি। আপনি কোথায় দেখলেন? কেন, আকাশেই দেখেছি। মেঘ নয়, দ্রৌপদী চুলের কথা বলেছি। তা দ্রৌপদীর স্বয়ম্বর সবাই দেখেছি। তো তাকে বিয়ে করলেই পারতে। ওরম স্বয়ম্বর সভায় জিততে একমাত্র অর্জুনই পারে। তীরন্দাজির অমন প্রতিযোগিতায় যেটা কি আর আমাদের কর্ম? আমাদের সাথে কি আর ওদের তুলনা চলে? ওই এক হাত ঝুলিয়ে ভারত সম্রাজ্ঞী দ্রৌপদী আসবে, একদিন আমার এই চুলবে, দেখে নেবে না? তুমি দেখছি বড্ড ছেলে মানুষ। ওরকম হয় নাকি? ছেলে মানুষ আমি, আমিও কে কয় রাজ্যের রাজা। রামায়ণের কৈকের রক্ত বইছে আমার শরীরে। পণ যখন আমি করেছি, তখন আমার সামনে ভারত সম্রাজ্ঞী দ্রৌপদী পরাজয় হবে। কই চললে? দাঁড়াও সুদেষ্ণা, দাঁড়াও, যেও না। সুদেষ্ণা দাঁড়াও। হয়েছিলই তো। হয়েছিলই তো মানে কি হয়েছিল সখী? দ্রৌপদী কিভাবে তোর কাজ করেছিল? সম্রাজ্ঞী দ্রৌপদী তার অহং খুইয়ে শৈলেন্দ্রী হয়ে এসেছিলই তো আমার চুল বেঁধে। ভাবলে আজও গায়ের রক্ত টক বগিয়ে ফুটে ওঠে। তারপর তারপর কি হয়েছিল সখী? শুধু কি দ্রৌপদী আর অর্জুন, সেও বিহার মেলা সেটা নাচ শেখালো আমার মেয়েকে। হচ্ছে না রাজকুমারী,
শোনাও শিষ্যের কর্তব্য। শিষ্যের আবদার রাখা গুরুর কর্তব্য। ও মা গো, আমি না হয় নাচ শেখাচ্ছি, এসব কথা তোমাকে কে শেখাচ্ছে গো? যাই হোক আমাদের রাজকুমারী, না চলো কি গল্প করবে শিখে শিখে করো। তুমি না খুব ভালো বিহন্নলা। এই রাজ দরবারে অনেকে তোমায় নিয়ে হাসাহাসি করে, কেন জানো? আমার একদম ভালো লাগে না। মা করলো নৃত্যের অধীশ্বর কে জানো? নটরাজ। নটরাজ শিব, যিনি নিজেই অর্ধনারীশ্বর। কর্মেই তো মানুষের পরিচয়, আর আমার কর্ম নৃত্য। আমার কর্ম যখন আমাকে সর্বাগ্রে স্থান দিয়েছে, তখন এই রাজমহল, এই সমাজ, এই দেশ আমাদের মা দিল কি না দিল, এতে কোথায় যে যায়? তবু ওরা শুধু তোমার বাইরেটাই দেখে, তোমার গুণের তো কেউ কদর করে না। না তাহলে গুণ আমার আছে বলছো? তবে হ্যাঁ, বাইরের রূপও কিন্তু আমার খুব একটা কম নেই, কি বলো? না না, আজ এটুকুই, কাল আবার হবে। চলো চলো কত বড় বীর অর্জুন, সে কি নাচতে নাচতে মেয়েদের মতন কথা আর হাসি। দূর থাকতো, বড় বীর। শিখণ্ডীকে দাঁড় করিয়ে ভীষ্মকে হত্যা করার সময় কোথায় ছিল তার বীরত্ব? বীরত্ব কর্ণকে হত্যা করে সে তো বিরাট বীরত্বের প্রমাণ রেখেছে, তাই না? তা ঠিক, পৌরুষের অভাব অর্জুনের স্বভাবই বলে। সে অজ্ঞাতবাসী হোক কিংবা যুদ্ধক্ষেত্রে। ওরা 5 ভাই ওই একই রকম। ওই আরেক ভাই ভীম যখন হস্তিনাপুরের ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তার তো পৌরুষ জেগে ওঠেনি, হত্যা করতে পারেনি তো তার কৌরব ভাইদের। অথচ আমার ভাই কি যখন এসো শৈলেন্দ্রী, এসো। আজ হঠাৎ মহারানীর সেবা ছেড়ে আমার সেবা করতে যে? আপনার যদি মহারানী সুদেশনার আদেশেই আমি এখানে এসেছি। কিন্তু আপনার মতো দুশ্চরিত্র কাপুরুষের ঘরে আমার এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার উচিত নেই। সে কি কথা? রানীর মতো রূপ যার, তার মুখে কি এসব কথা মানায়? তোমায় তো আমি আমার রানী করে রাখবো ভাবছি। এখনই চললে নাকি? পথ ছাড়ুন। ছাড়বো? তোমায় দেখতে যেন স্বর্গের অপ্সরা, যেন ডানা কাটা পড়ি। তোমার পথ ছেড়ে কি হবে? মুখ সামলে কথা বলুন। বাবা, কি তেজ এই সামান্য দাসী! অবশ্য সামান্য তুমি নাও, কিন্তু অসামান্য। এসো সুন্দর, বিবাহ করো আমায়। আমার রাজপ্রাসাদে তোমায় আমি রানী করে রাখবো। আমাকে বিবাহ করার যোগ্যতা তো নেই রে মূর্খ। বাবা, আমাকে তুই তো পারি। দাঁড়া, এবার তোকে মজা দেখাই। মজা তো দেখবি তুই এবার।
আশা, আজকের দিনের অপেক্ষায় আজ ওই পাণ্ডবদের বংশ নির্বংশ সম্রাজ্ঞী দ্রৌপদী সর্বহারা হেঁটে চলেছে মহাপ্রস্থানের পথে। আজ হস্তিনাপুরের সম্রাট উত্তরের সন্তান